ওয়েলকাম টু ভিডিওস একাডেমি বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে থার্ড অ্যাংলো-মাইসোর ওয়ার্ড থেকে স্টার্ট করব। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। তাহলে স্টার্ট করা যাক। আচ্ছা, থার্ড অ্যাংলো-মাইসোর ওয়ার শুরু করার আগে আমরা টিপু সুলতানের বিষয়ে কিছু ইম্পর্টেন্ট তথ্য ফার্স্টে জানবো। টিপু সুলতান, আচ্ছা, এনার সিংহাসন আরোহণের টাইম পিরিয়ড কত ছিল? 1782 থেকে 1799। টিপু সুলতান এই নামটা ছাড়াও তিনি আর কি কি নামে পরিচিত ছিলেন? ফার্স্ট, এক নম্বর, তিনি টিপু সাহেব নামে পরিচিত ছিলেন। এবং 2 নম্বর, তিনি টাইগার অফ মাইসুর নামেও পরিচিত ছিলেন। ঠিক আছে, এনার টাইম পিরিয়ডে সব থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস ইনি এনার শাসনকাল ইন্ট্রোডিউস করেন। সেগুলো কি কি? ফার্স্ট, তিনি ভারতে প্রথম রকেট আর্টিলারি ইউজ করান। যুদ্ধক্ষেত্রে, এবং তিনি টিপু সুলতান সেরিকালচার ইন্ট্রোডিউস করেন। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো তিনি তার আর্মিকে, তিনি তার সৈন্যবাহিনীকে ব্রিটিশদের মডেলে তৈরি করতে চেয়েছিলেন। কেন তৈরি করতে চেয়েছিলেন? কারণ ব্রিটিশদের যে ছিল, আর্মি ছিল, তারা অনেক বেশি অর্গানাইজ ছিল এবং তাদের ওয়েপেন ছিল অনেক উন্নত। সেই কারণে তাদেরকে প্রতিরোধ করার জন্য ইউরোপিয়ান মডেলে তিনি তার আর্মিকে তৈরি করেছিলেন। ঠিক আছে, আর্মিকে ইউরোপিয়ান মডেলে অর্গানাইজ করেন। আচ্ছা, টিপু সুলতান খুব ওয়েল এডুকেটেড ছিলেন, তো তিনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ জানতেন। তিনি কি কি ল্যাঙ্গুয়েজ জানতেন, কি কি ভাষা জানতেন? আরবিক, উর্দু, কন্নড় ইত্যাদি তিনি ল্যাঙ্গুয়েজ জানতেন। তিনি তার শাসনকালে 3টে ডকইয়ার্ড তৈরি করেন, 3টে বন্দর তৈরি করেন। সেই 3টে বন্দরের নাম কি ছিল? সেগুলোর নাম কি ছিল? ফার্স্ট ছিল হচ্ছে ম্যাঙ্গালোর, নেক্সট ছিল হচ্ছে ওয়াজাদাবাদ। 3টে জায়গায়, সেই 3টে জায়গা হচ্ছে ওয়াজাদাবাদ, আর থার্ড হচ্ছে দৌলতাবাদ। ঠিক আছে, নেক্সট হচ্ছে তিনি একজন গ্রেট ডেমোক্রেটিক ছিলেন। আচ্ছা আচ্ছা, দৌলতাবাদ না, এটা হচ্ছে মলিদাবাদ। ঠিক আছে, 96 খ্রিস্টাব্দে 96-এ
ফ্রেঞ্চরা শ্রীরঙ্গ পট্টনামে জ্যাকোবিন ক্লাব প্রতিষ্ঠা করতে চাইলে টিপু সুলতান তাদেরকে হেল্প করেন। সাহায্য করেন। ঠিক আছে, এর টিপু সুলতান তাদের সাহায্য তো করছে, ঠিক আছে, কিন্তু কিছুদিন পরে বা কিছু মাস পরে টিপু সুলতান এই জ্যাকোবিন ক্লাবের মেম্বার হয়ে যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইংরেজদের প্রতিহত করার জন্য তিনি নেপোলিয়ন বোনাপার্টের সাথে অ্যালায়েন্স তৈরি করেন। নেপোলিয়ন সাথে অ্যালায়েন্স তৈরি করেন। ঠিক আছে, এইটা গেল হচ্ছে টিপু সুলতানের বিষয়ে কিছু বেসিক ইনফরমেশন। এবারে আমরা আজকের যে পড়া সেটা হচ্ছে থার্ড অ্যাংলো মাইসুর ওয়ার, সেটা স্টার্ট করবো। এই থার্ড অ্যাংলো মাইসুর ওয়ারের টাইম পিরিয়ড কত? থেকে 1792। ঠিক আছে, এই ওয়ারটা শুরু হওয়ার পিছনে রিজন কি ছিল? ফার্স্টে রিজন নিয়ে ডিসকাস করব। রিজন, টিপু সুলতান তো প্রথমেই তার নিজের পজিশনকে আরো বেশি পাওয়ারফুল করতে চেয়েছিলেন, কিন্তু এই সময় একটা ঘটনা ঘটে। সেটা কি ছিল? কোচিন। এই জায়গাটি ছিল কাদের আন্ডারে? মহীশূরদের আন্ডারে। জাস্ট আ মিনিট, এর আন্ডারে ছিল। ঠিক আছে, এই কোচিন প্লেসে জাগির কে ছিলেন বা জাগিরদার কে ছিলেন? টিপু সুলতান ছিলেন এর জাগিরদার। এটা তো মহীশূরদের আন্ডারে ছিল ঠিকই, কিন্তু এই কোচিন, এটা একটা তো পোর্ট এরিয়া, এটা বন্দর কেন্দ্রিক অঞ্চল, তো এই কোচিনকে ডাচরা তাদের ট্রেডিং সেন্টার হিসেবে ব্যবহার করত। তাদের জিনিসপত্র এখান থেকে, যেসব জিনিস তারা তাদের নিজের দেশে নিয়ে যেত, এখান থেকে নিয়ে যেত, এবং ওই দেশ থেকে, নিজের দেশ থেকে যখন জিনিসপত্র এই দেশে নিয়ে আসতো, সেটা এই বন্দরে তারা নিয়ে আসতো। তাহলে এটা তাদের মেইন ট্রেডিং সেন্টার ছিল। তাদের ডাচদের। ট্রেডিং সেন্টার ছিল। এই ডাচরা কি করেছিল? টিপু সুলতানের কাছে পারমিশন না নিয়ে দুটি জায়গা, কোচিনের দুটি জায়গা একটি সাম্রাজ্যকে দিয়ে দেয়, এই সাম্রাজ্যের রুলারকে দিয়ে দেয়। সে দুটো জায়গার নাম কি? এক হচ্ছে জলকুট্টাল, আর নেক্সট হচ্ছে কন্ননর। ঠিক আছে, কে দেয়? ট্রাভানকোর সাম্রাজ্যকে। দিয়ে দেয় কিসের বিনিময়? মোটা অঙ্কের বিনিময়, মোটা টাকার বিনিময় এই দুটি জায়গা দিয়ে দেয় হচ্ছে ট্রাভানকোর সাম্রাজ্যকে। এবারে তিনি কোচিনের জাগিরদার ছিলেন টিপু সুলতান, কিন্তু তার কাছে কোনো কিছু পারমিশন না নিয়েই তারা হচ্ছে এরকম করে দিয়ে দেওয়ার ফলে এখন টিপু সুলতানের মনে হতেই পারে, তো এটা তো আমার সার্বভৌমত্বের উপর আঘাত আনছে, তাই তো? যখন তিনি এটা বুঝতে পারেন যে তার পারমিশন ছাড়াই কাজটা করা হয়েছে এবং তার সাম্রাজ্যে, তার সার্বভৌমত্বের উপর যে আঘাত আনছে, ক্ষতি করছে তার সার্বভৌমত্বকে, এর ফলে তিনি
এর বিরুদ্ধে, ত্রাভানকোরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সেই যুদ্ধটা কত খ্রিস্টাব্দে ঘোষণা করেন? টিপু সুলতান 1790-তে এপ্রিলে ত্রাভানকোরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ত্রাভানকোরের বিরুদ্ধে তো যুদ্ধ ঘোষণা করছে, কিন্তু ত্রাভানকোরকে এই যুদ্ধতে কারা সাহায্য করছে? ত্রাভানকোর সাম্রাজ্য একে সাহায্য করছে ব্রিটিশরা। আবার ব্রিটিশদের সহায়তা করছে কারা? একটা হচ্ছে নিজাম হায়দ্রাবাদে, আর একটা হচ্ছে মারাঠারা। আচ্ছা, আর এদের অপোজিটে কে রয়েছে? এদের বিরুদ্ধে রয়েছে বা এদের বিপরীতে রয়েছে কে? টিপু সুলতান। এই ব্রিটিশরা কি করে? এই তিনটে শক্তি মিলে, তারা ব্রিটিশ, নিজাম ও মারাঠা, এই তিনটে শক্তি মিলে টিপু সুলতানের বিরুদ্ধে একটা অ্যালায়েন্স তৈরি করে। যে অ্যালায়েন্সটার নাম কি ছিল? ট্রিপাটাইট অ্যালায়েন্স। এরপর থেকে যুদ্ধ শুরু হয়, যে যুদ্ধের নাম হলো থার্ড অ্যাংলো-মহীশূর ওয়ার। ঠিক আছে, এটা গেল হচ্ছে থার্ড অ্যাংলো-মহীশূর ওয়ারের রিজন। ইম্পর্টেন্ট ইভেন্ট। ফার্স্ট 1790 যখন যুদ্ধ শুরু হয়, যুদ্ধের প্রথম দিকে টিপু সুলতান জয়ী হন। ঠিক আছে, তিনি ব্রিটিশদের তিনি হারিয়ে দেন। তখন এই 1790-তে তখন ব্রিটিশদের আর্মি জেনারেল কে ছিলেন? তিনি টিপু সুলতান যাদেরকে হারিয়েছেন। জেনারেল ছিলেন মেডোস, যাকে টিপু যুদ্ধে হারান। ঠিক আছে, যুদ্ধে হেরে যাওয়ার পরে সাল 1791, এই সময় ভারতে কে আসেন? কর্নওয়ালিস। ভারতে আসেন। তিনি ভারতে এসে কি করেন? তিনি ভারতে এসে প্রথমে মাইসুরের অধীনে যে ইম্পর্টেন্ট জায়গা ছিল, তিনি সেগুলোকে ক্যাপচার করে নিয়ে নেন। ঠিক আছে, সেই ইম্পর্টেন্ট জায়গাগুলোর নাম কি? ফার্স্ট ছিল হচ্ছে আম্বর, সেকেন্ড হচ্ছে ব্যাঙ্গালোর, থার্ড হচ্ছে শ্রীরঙ্গপট্টনম। এই তিনটি জায়গা তিনি ক্যাপচার করেন। যখন কর্নওয়ালিস শ্রীরঙ্গপট্টনম ক্যাপচার করতে যান, তখন তাকে কারা হেল্প করেন? ক্যাপচার করার সময় মারাঠা, নিজাম কর্নওয়ালিসকে সাহায্য করে। আচ্ছা, যখন এই তিনটি জায়গা হাতছাড়া হয়ে গেল, এই তিনটি জায়গা মহীশূরের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল। এই মেন তিনটে জায়গা যখন হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন টিপু সুলতানের কাছে কোনো অপশন থাকে না যে কি করে যুদ্ধ এগোবো, কারণ এই মেন তিনটে জায়গায় তো তাদের কাছ থেকে চলে যাচ্ছে, তার মানে তার শক্তিটা ক্ষয় হয়ে যাচ্ছে, শক্তি চলে যাচ্ছে মেন। তো সেই কারণে তিনি ট্রিটি সাইন করতে বাধ্য হন।
যে ট্রিটিটা সাইন করা হয়েছিল সেই ট্রিটিটার নাম কি ছিল? ট্রিটি অফ শ্রীরঙ্গপট্টনম। এই শ্রীরঙ্গপট্টনম কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1792 মার্চে এটা স্বাক্ষরিত হয়। ঠিক আছে। আচ্ছা, এই ট্রিটিটা কাদের মধ্যে সাইন হয়েছিল? ব্রিটিশ, নিজাম, মারাঠা ও টিপুর মধ্যে। আচ্ছা আচ্ছা, এই ট্রিটির কিছু টার্মস অফ এগ্রিমেন্ট ছিল, সেগুলো কি কি? আচ্ছা, ফার্স্ট হচ্ছে এই ট্রিটি সাইনের মাধ্যমে টিপুর প্রায় 50% এরিয়া দখলে চলে যায়। কাদের দখলে চলে যায়? নিজাম, ব্রিটিশ আর মারাঠাদের দখলে। দখলে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এছাড়াও 50% এরিয়া দখল চলে যায় তো ঠিক আছে, ব্রিটিশদের তাদের কি কি দিতে হয়, কি কি জায়গা ছেড়ে দিতে হয়? মহীশূরে দিন্দিগুল, মালাবার, এই দুটি জায়গা কার দখলে চলে যায়? ব্রিটিশদের অধীনে চলে যায়। চলে যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে তুন্দ্রভদ্রা নদীর আশেপাশের যে অঞ্চলগুলো ছিল, সেটি কার দখলে চলে যায়? মারাঠাদের দখলে চলে যায়। খুলে যায়। নেক্সট কৃষ্ণা নদী থেকে পেন্নার রিভার পর্যন্ত এই দুটি নদীর মধ্যবর্তী যে অঞ্চল, সেই অঞ্চল কার দখলে চলে যায়? সেটি নিজামের অধীনে চলে যায়, অধীনে যায়। আর লাস্ট হচ্ছে এই যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে কত টাকা তার কাছ থেকে চাওয়া হয়? 3 কোটি, অ্যাপ্রক্স 3 করোড়। আচ্ছা, 3 কোটি টাকা চাওয়া হয়, কিন্তু প্রথমে টিপু সুলতান 1.6 করোড় দিতে সক্ষম হয়েছিল এবং পরে তিনি শোধ করবেন বলেছিলেন। যখন তিনি 1.6 করোড় দেন, তখন তার দুটি বাচ্চাকে, টিপু সুলতানের দুটি বাচ্চাকে ব্রিটিশরা হোস্টেজ করে নেয়। তারপরে দিন তিনি যখন এই টাকা পরিশোধ করেন, তারপরে তার দুটো বাচ্চাকে ছেড়ে দেওয়া হয়। এই যুদ্ধের কনক্লুশন কি ছিল? টিপুর কাছ থেকে বেশিরভাগ জায়গায় হাতছাড়া হয়ে যায়। ফার্স্ট, হয়ে যায়। নেক্সট হচ্ছে যে সাম্রাজ্যের রুলারের জন্য এই যুদ্ধটা শুরু হয়েছিল, তারাই কিছু পায়। তার মানে কি? ট্রাভানকোর সাম্রাজ্যে
সাম্রাজ্যের রুলাররা যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ বা ক্ষতিপূরণ হিসেবে কিছুই পায় না। কিন্তু যুদ্ধটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল তো একে কেন্দ্র করে, এই সাম্রাজ্যকে কেন্দ্র করে, কিন্তু তবুও যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ কিছু পায় না তারা। কারা পায়? মেন তিনটে লিডার পায়। ফার্স্ট হচ্ছে নিজাম, সেকেন্ড হচ্ছে মারাঠা, আর দেন হচ্ছে ব্রিটিশ। এই গেল হচ্ছে থার্ড অ্যাংলো মাইসুর ওয়ারের ইম্পর্টেন্ট তথ্য। এবার আমরা পড়বো ফোর্থ অ্যাংলো মাইসুর ওয়ার। মাইসুর ওয়ার কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1799। অন্যান্য যে অ্যাংলো মাইসুর ওয়ার গুলো হয়েছিল সেগুলো 2 বছর 3 বছর করে স্টে করেছিল, কিন্তু এই মাইসুর ওয়ারটা কয়েকটা মাসের মধ্যে শুরু হয়, দেন কিছু মাসের মধ্যে এটা শেষ হয়ে গেছিল। আচ্ছা, যাই হোক, এবার আসি রিজন। এই রিজন কি ছিল, এই যুদ্ধ হওয়ার পিছনের কারণ কি ছিল সেই বিষয়ে। রিজন, সরি, ফার্স্ট হচ্ছে সাল 1976। এই সময় কি হয়? ওয়াদিয়ার ডাইনেস্টির সাম্রাজ্যের রুলার মারা যান। এর ফলে এনার পরিবর্তে কি আসে, যে সাম্রাজ্যের রুলার ছিলেন তার পরিবর্তে কি আসে? একটা মাইনর চাইল্ডকে রুলার হিসাবে বসানো হয়। একটা মাইনর চাইল্ড কখনো শাসন করতে পারবে না, ঠিক আছে? সেই কারণে টিপু সুলতান কি হন? টিপু সুলতান এই সময় টিপু সুলতান নিজেকে সুলতান হিসাবে ঘোষণা করেন। ঘোষণা করছেন। নেক্সট হচ্ছে টিপু সুলতান বলে ঘোষণা করার পর বা সিংহাসন আরোহণের পরে তার প্রধান মোটো কি ছিল? তার সাথে যে তিনি যে অপমানজনক ট্রিটি সাইন করেছিলেন, তিনি তার বদলা নিতে চান। প্রথমেই তার মোটো ছিল যে এটার বিরুদ্ধে তো এই যে অপমানজনক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এর ফলে যে আমার বিভিন্ন জায়গায় চলে গেছে, সাম্রাজ্য থেকে যে ইম্পর্টেন্ট জায়গায় চলে গেছে, যে আমার সাম্রাজ্য দুর্বল হয়ে গেছে, সেই জায়গাগুলোকে আবার ফিরিয়ে আনতে হবে এবং এই অপমানজনক ট্রিটির বদলা নিতে হবে। সেই কারণে তিনি যুদ্ধ ঘোষণা করেন। এরপর ঠিক এই সময় 1798-এ ভারতে নতুন গভর্নর জেনারেল আসে। তার নাম কি? জেনারেল হিসেবে আসেন লর্ড ওয়েলেসলি। ক্লিয়ার? ইম্পর্টেন্ট ইভেন্ট। ওকে, ফার্স্ট হচ্ছে টিপু সুলতানের সাথে সিংহাসন আরোহণ করার পর টিপু সুলতানের সাথে ফ্রান্সদের সম্পর্ক খুব ভালো হয়ে যায়, কারণ ফ্রান্সের সাথে অলরেডি ব্রিটিশদের ভালো সম্পর্ক ছিল না, কারণ দুজনের মধ্যে যুদ্ধ লেগে থাকতো। আর টিপু সুলতানকে বরাবরই ফ্রান্সরা হেল্প করতো, তো সেই কারণে টিপু সুলতানের সাথে ফ্রান্সের সম্পর্ক খুব ভালো হয়, যেটা কাদের কনসার্নের কারণ হয়ে দাঁড়ায়? ইংরেজদের কনসার্নের কারণ হয়ে দাঁড়ায়। কারণ কেন কনসার্নের কারণ হয়ে দাঁড়িয়েছিল? কারণ ও একটা ইউরোপীয় শক্তি, ওর কাছে উন্নত পরিমাণের ওয়েপন্স আছে, যেটা অলরেডি টিপু সুলতানকে সাপ্লাই তারা করছে, যার ফলে টিপু সুলতান মিলিটারি দিক থেকে অনেক পাওয়ারফুল হয়ে যাচ্ছে। যদি মিলিটারি দিক থেকে অনেক পাওয়ারফুল হয়ে যায়, যদি বিদেশি সব ওয়েপেন গুলো এখানে চলে আসে, টিপু সুলতানের কাছে চলে আসে, তাহলে খুব সহজে কি তাকে ব্রিটিশরা হারাতে পারবে? কখনোই পারবে না। সেটা কনসার্নের কারণ হয়ে দাঁড়ায়। সেই কারণে তারা কি করে, টিপুকে ব্রিটিশরা অ্যাটাক করে, এবং তার দুটি জায়গা নিয়ে নেয়। আচ্ছা, কি কি জায়গা নিয়ে নেয়? ফার্স্ট সদাশিব, সেকেন্ড হচ্ছে মালবেরিত,
এই দুটি প্লেস ব্রিটিশদের অধীনে। এরপর ব্রিটিশরা কি করছে, এরপরে এই দুটো জায়গা ওদের অধীনে চলে যাওয়ার পরে ব্রিটিশরা টিপুর বিরুদ্ধে একটি চার্জশিট তৈরি করছে। ঠিক আছে, এই চার্জশিটে কি বলা হচ্ছে, এই চার্জশিটে বলা হচ্ছে যে টিপু সুলতান নাকি তাদের বিরুদ্ধে, অর্থাৎ ইংরেজ, নিজাম ও মারাঠাদের বিরুদ্ধে প্লটিং করছে। ঠিক আছে, কাদের বিরুদ্ধে করছে? টিপু, ব্রিটিশ, নিজাম আর কি মারাঠাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আচ্ছা, এই ষড়যন্ত্রে তার এই প্লটিং এ কারা তাকে সাহায্য করছে? টিপুকে সাহায্য করছে ফ্রান্স, আরবিয়ান, আফগানিস্তান বা কাবুল। ঠিক আছে, এইসব দেশের শাসকরা টিপু সুলতানকে হেল্প করছে। কাদের বিরুদ্ধে? এদের বিরুদ্ধে হেল্প করছে। নেক্সট হচ্ছে যুদ্ধ শুরু হলো। কত খ্রিস্টাব্দে যুদ্ধ শুরু হচ্ছে? 1799, 17 এপ্রিলে ফোর্থ অ্যাংলো মাইসুর ওয়ার স্টার্ট হচ্ছে। আর কত খ্রিস্টাব্দে শেষ হচ্ছে? 1799, 4th মে যুদ্ধ শেষ হচ্ছে। আচ্ছা, যুদ্ধের শুরু থেকেই তিনি হেরে যাচ্ছিলেন। প্রথমে তিনি কার কাছে হারলেন? টিপু প্রথমে পরাজিত হন জেনারেল স্টুয়ার্টের কাছে। এরপরে টিপু হেরে যান জেনারেল হ্যারিসের কাছে। তিনি দুবারই যুদ্ধে হেরে যান, কিন্তু তবুও তিনি চেষ্টা করে যান যে যুদ্ধ জেতার জন্য। কিন্তু আনফর্চুনেটলি 4th মে 1799 যুদ্ধে তিনি মারা যান এবং এখানেই যুদ্ধ স্টপ হয়ে যায় এবং যুদ্ধ এন্ড হয়। ঠিক আছে, টিপু সুলতান মারা যাচ্ছে। টিপু সুলতান মারা যাওয়ার পর মহীশূরের পরিস্থিতি কি হয়? টিপু সুলতান মারা যাওয়ার পর মহীশূরের সিংহাসনে বসেন ওয়াদিয়া ডাইনেস্টির একজন মাইনর রুলার কৃষ্ণরাজ থার্ড। ঠিক আছে, এরকম ছোট রুলার, তিনি নিজে শাসন করতে পারবেন না। পরোক্ষভাবে ব্রিটিশরা অ্যাকচুয়ালি শাসন করে, প্রত্যক্ষভাবে তিনি বসেন, কিন্তু মেন সবকিছু কন্ট্রোল করা হচ্ছে ব্রিটিশরা। কারণ এর সাথে অলরেডি তারা সিংহাসনে বসানোর সঙ্গে সঙ্গে তারা একটা এর সাথে ট্রিটি সাইন করে নেন বা অ্যালায়েন্স সাইন করে। ঠিক আছে, দেন যার ফলে যে তুমি সিংহাসনে বসছো ঠিক আছে, কিন্তু পরোক্ষভাবে আমরাই চালাবো, আমরাই সাম্রাজ্যকে পরিচালনা করবো, এরকম ডিসাইড করে। এরপর আসি হচ্ছে 1813, লর্ড ওয়েলেসলি ভারতে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতে আসে। লর্ড উইলিয়াম
বেন্টিং ভারতে আসেন। তিনি ভারতে এসে কি করেন? তিনি ভারতে এসে এই মাইসোর সাম্রাজ্যকে ওয়াদিয়ার ডাইনেস্টির কাছ থেকে ওয়াদিয়া ডাইনেস্টিকে মাইসোর থেকে হটিয়ে ব্রিটিশদের অধীনে পুরো ক্যাপচার করে নিয়ে আসেন। ঠিক আছে, এরপর ভারতে আসে 1881 খ্রিস্টাব্দে লর্ড রিপন ভারতে আসেন। তিনি ভারতে এসে কি করেন? তিনি আবার মাইসোরকে ওয়াদিয়া ডাইনেস্টির অধীনে দিয়ে দেন, যে ওয়াদিয়ার সাম্রাজ্যে যেসব রুলাররা থাকবে, যে রুলাররা থাকবে তারই মাইসোর তাদের থাকবে। কিন্তু উইলিয়াম বেন্টিং কি করেছিলেন, যে ওয়াদিয়া ডাইনেস্টির কাছ থেকে মাইসোরকে সরিয়ে নিয়েছিলেন। মাইসোরকে ব্রিটিশরা প্রত্যক্ষভাবে শাসন করছেন, যেটা পরোক্ষভাবে করছিলেন আগে ইংরেজদের সাথে, ব্রিটিশদের সাথে যে অ্যালায়েন্স হয়েছিল তার মাধ্যমে। আবার সেটা আবার ফিরে আসে হচ্ছে 1881 খ্রিস্টাব্দে লর্ড রিপনের সময়। এখান থেকে দুটো কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে টিপু সুলতানের মৃত্যুর পরে ইংরেজরা কোন মাইনর রুলারকে মাইসোরের সিংহাসনে বসিয়েছিল? অ্যান্সার হবে কৃষ্ণরাজ থার্ড। নেক্সট কোয়েশ্চেন আসবে, উইলিয়াম বেন্টিং কত খ্রিস্টাব্দে ভারতে আসে? নেক্সট কোয়েশ্চেন আসবে, লর্ড রিপন কত খ্রিস্টাব্দে ভারতে আসে? এই পুরো গেল হচ্ছে থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার এবং ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার বিষয়ে তথ্য। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে কৃষ্ণরাজ থার্ডের সাথে যে অ্যালায়েন্স তৈরি হয়েছিল, সেই অ্যালায়েন্সের বিষয়ে কি কি ফিচার ছিল, কি কি বলা হয়েছিল, সেই বিষয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।